যেখানে উত্তরে যাও শুধু গর্ভবতী না ফিরে আসো যা হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা হলো অল্পবৃক্ষ বা বহির্বৃক্ষ পর্যন্ত, তাই না? অল্পবৃক্ষ বা বোধি, এটা একটা ভাস্কর্য, ঠিক আছে? কল্পবৃক্ষ বা বহির্বৃক্ষ এটা একটা ভাস্কর্য। এটার প্রাপ্তি স্থান হলো বেশনগর, ঠিক আছে? এর প্রাপ্তি স্থান হলো বেশনগর। এটা হলো 5 ফুট 8 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি, ঠিক আছে? আর এর সংরক্ষণ করা হয়েছে কলকাতা জাদুঘরে, ঠিক আছে? আর সব থেকে অবাক করা ভাস্কর্যটি হলো একটি অসৎ বৃক্ষের ভাস্কর্য। অসৎ বৃক্ষ মানে এই বট গাছের মতো যেটা, ঠিক আছে? এটা একটি অসৎ বৃক্ষের ভাস্কর্য, বলে একটা গাছ, ঠিক আছে? এটি একটি অসৎ বৃক্ষের ভাস্কর্য, ঠিক আছে? আর একটা জিনিস হলো, দেখি এই ভাস্কর্যটি হলো নিচের দিকে রেলিং দেয়া। এই ভাস্কর্য বোঝা যাচ্ছে না স্যার, প্রাপ্তি স্থান ওইটা তো বুঝতে পারতেছি। আচ্ছা, প্রাপ্তি স্থান হলো বেশনগর। বয়কের দন্ত সব বেশ, দন্তান্ন গড় নগর, বেশ, এটা বেশ, বয়কের দন্ত সব বেশ, দন্তান্ন গড় নগর, ঠিক আছে? বেশনগর প্রাপ্তি স্থান। আর এটা এখন সংরক্ষণ করা আছে হলো কলকাতা জাদুঘরে সংরক্ষণ করা আছে। এটি একটি অসৎ বৃক্ষের ভাস্কর্য, ঠিক আছে? অসৎ বৃক্ষ, ঠিক আছে? নিচে রেলিং দেয়া মানে বেদি করে নিচে রেলিং দেয়া। আমি যেটা দেখালাম, এই যে এরকম বেদি করে রেলিং দেয়া, মাঝখানে এই গাছ, ঠিক আছে? এরকম, ঠিক আছে? তাই নিচে হলো নিচে নিচে রেলিং দিয়ে ঘেরা, নিচে রেলিং দেয়া। আর 3 নম্বর হলো চারদিকে বেদি, এটা বেদি দিয়ে ঘেরা। মূলত এটা আমি আর কি বৈশিষ্ট্য দেবো, ঠিক আছে?
চতুষ্কোণ ঠিক আছে, চতুষ্কোণ বেদিকা মূলত এটি অসৎ বৃত্তের একটি ভাস্কর্য, এটা দিলেই হচ্ছে, তাহলে এটা বোঝা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বোঝা গেল? আচ্ছা, ভাস্কর্যের এই কয়টা বর্ণনায় আমরা থাকছে। এবার আসি আমরা স্থাপত্য। স্থাপত্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বুঝে দেবো কি দিলাম? স্থাপত্য, ঠিক আছে? মধ্যযুগীয় স্থাপত্যের ভিতরে আছে স্তূপ। এক নম্বরে আছে স্তূপ। স্তূপ কি জানেন তো? 2 নম্বরে হলো স্তম্ভ। আর 3 নম্বর হলো মানে এই স্থাপত্যগুলো কি কি স্থাপত্য ছিল? পাথর কেটে নির্মিত গুহা। পাথর কাটা নির্মিত গুহা, ঠিক আছে? এই তিনটার ভিতরে ছিল। এখানে স্তূপের বর্ণনাটা কিভাবে আসছে দেখি। ঠিক আছে, মধ্যযুগীয় মানে বৌদ্ধ স্তূপ নির্মাণ করা হয়েছিল, প্রচুর পরিমাণে স্তূপ। সম্রাট অশোকের যুগে মাত্র 7 থেকে 8টি স্তূপের সন্ধান পাওয়া যায়, কিন্তু আসলে কিন্তু অতটা না। এটা মূলত 84,000 স্তূপ তৈরি করা হয়েছিল। এটা মূলত মানুষের সেবা দেওয়ার জন্য। 84,000 স্তূপ তৈরি করা হয়েছিল মানুষের সেবা দেওয়ার জন্য। কিন্তু সেই সময়কার স্তূপ এখন মাত্র কয়টা পাওয়া যায়? 7 থেকে 8টি স্তূপ পাওয়া যায়। ঠিক আছে, আমরা এইভাবে করে এই বর্ণনাটা দেবো। এই যে স্তূপ 84,000-এর বেশি স্তূপ পাওয়া যায়। মূলত এই স্তূপগুলো নির্মাণ করা হয়েছিল ধর্ম প্রচারের জন্য, মূলত এই স্তূপগুলো নির্মাণ করেছিল। এর ভিতরে উল্লেখযোগ্য ছিল শশীর স্তূপ। শশীর স্তূপ। আর একটা হলো অশোকের স্তূপ। শশীর স্তূপটা সব থেকে উল্লেখযোগ্য, ঠিক আছে? মূলত এই স্তূপগুলোতে বিভিন্ন রকমের বৌদ্ধ বাণী রাখা হতো, যেখানে মানুষ এই ধর্মে দীক্ষিত হওয়ার জন্য মূলত এই স্তূপগুলো ব্যবহার করা হতো। মূলত সেখানে সে একটু রেস্ট নেবে বা এরকম। এবার আছে স্তম্ভ, ঠিক আছে? স্থাপত্যের ভিতরে আছে স্তম্ভ। এখন তো বিভিন্ন রকমের স্তম্ভ দেখা যায়, সেখানে স্তম্ভের ভিতরে আছে, এখানে অনেকগুলো স্তম্ভ আছে। অশোক স্তম্ভ, নন্দনগড়ের স্তম্ভ, পাটালিপুত্রের স্তম্ভ, বিদিশার স্তম্ভ। আমি কয়েকটা দিই। এক হলো অশোক স্তম্ভ। এটা প্রশ্নে আসে, অশোক স্তম্ভ কি? 2 নম্বরে হলো নন্দনগড়ের স্তম্ভ। 3 নম্বরে হলো পাটালিপুত্রের স্তম্ভ। 4 নম্বরে হলো বিদিশার স্তম্ভ। ঠিক আছে, এরকম। এর ভিতরে সব থেকে উল্লেখযোগ্য হলো যে অশোক স্তম্ভ বা সারনাথের স্তম্ভ। এই অশোক স্তম্ভের আর একটা নাম হলো সারনাথের স্তম্ভ। আচ্ছা, এখানে উপরে লিখে দিই, অশোক স্তম্ভের আর এক নাম হলো সারনাথের স্তম্ভ। দন্তস্বয়কার র, দন্তান্বয়কার থয়কের র, সারনাথের স্তম্ভ। ঠিক আছে, অশোক স্তম্ভের আর একটা নাম হলো সারনাথের স্তম্ভ। এই একটা স্তম্ভেরই আমি মূলত বর্ণনা দেবো, ঠিক আছে? সব স্তম্ভের বর্ণনা দেবো না।
আচ্ছা বুঝে দিলাম। অশোক স্তম্ভ বা সারনাথ স্তম্ভ, এটার নাম ছিল কি? সারনাথ স্তম্ভ। এই সারনাথ স্তম্ভ বা অশোক স্তম্ভের বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, আমি দিই। এই অশোক স্তম্ভ মূলত এটা পাওয়া যায় হলো সারনাথে। সারনাথে প্রাপ্তিস্থান হলো সারনাথে, ঠিক আছে। প্রাপ্তিস্থান সারনাথে, উচ্চতা হলো 7 ফুট। এই স্তম্ভের উচ্চতা হলো 7 ফুট, ঠিক আছে। এটা হলো খ্রিস্টপূর্ব 250 অব্দে এটা নির্মাণ করা হয়েছিল, 250 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে। 250 খ্রিস্টপূর্বাব্দে এটি নির্মাণ করা হয়েছিল, বেলে পাথরে নির্মাণ করা হয়েছিল। এটা হলো বেলে পাথর, ঠিক আছে। এটা নির্মাণ করতে ব্যবহার করা হয়েছিল বেলে পাথর উপকরণ। সংরক্ষণ করা আছে এখনো কলকাতা জাদুঘরে। কলকাতা জাদুঘরে সংরক্ষণ করা আছে। এখানে মূলত বিভিন্ন রকমের দেবদেবী, বিভিন্ন জিনিসের কথা বলা হয়েছে মূলত, এবং বিভিন্ন রকমের ছোট ছোট শ্লোকে এই স্তম্ভের উপরে বিভিন্ন জিনিস লেখা হয়েছিল, বিশেষ করে বৌদ্ধ বাণী লেখা হয়েছিল এই স্তম্ভের উপরে। সব থেকে বড় কথা, এখানে কয়েকটা পশুর কথা বলা হয়েছে। এখানে হাতি, তারপরে আছে হলো ষাঁড়, ঘোড়া আর সিংহ। হাতি, ষাঁড়, ঘোড়া, সিংহ, এই কয়টা এখানে দেখানো হয়েছে। এই এক একটার এক একটা ধরন আছে ওখানে। মূলত এই প্রতীকী অর্থ বোঝা হয়েছে, যেরকম হাতি, হাতিকে মূলত বোঝানো হয়েছে যে সন্ন্যাস যাত্রার প্রতীক। মূলত ভিক্ষু বা বুদ্ধ, বুদ্ধ মূলত হাতিতে করে প্রথম মূলত গৃহ ত্যাগ করেন, এরকম কিছু বোঝানো হয়েছে। ষাঁড়কে বোঝানো হয়েছে উর্বরতার প্রতীক হিসেবে। ওখানে ষাঁড়ের চিত্র অঙ্কন করা হয় এই স্তম্ভের উপরে। এই ষাঁড়কে বোঝানো হয়েছে উর্বরতার প্রতীক, ঠিক আছে। ঘোড়াকে বলা হয়েছে দক্ষিণ দিকের প্রতীক, আর সিংহকে বোঝানো হয়েছে হিংস্রতার প্রতীক। ও সরি, আমি একটু ভুল বলে ফেলেছি। এখানে ঘোড়া, ঘোড়ার উপরে পিঠেই তারা চলে আসছিল, তাই এই ঘোড়াকে বলা হয় সন্ন্যাস যাত্রার প্রতীক। আর হাতি হলো উত্তর দিকের প্রতীক, হাতি হলো উত্তর দিকের প্রতীক, ঠিক আছে। হ্যাঁ, উত্তর দিকের কর্ণধর, উত্তর দিকের প্রতীক হিসেবে হাতিকে ব্যবহার করেছিল। ষাঁড়কে ব্যবহার হয়েছে হলো উর্বরতার প্রতীক হিসেবে। আর এই যে আহ ঘোড়াকে ব্যবহার করা হয়েছিল হলো সন্ন্যাস যাত্রার প্রতীক, আর সিংহকে বোঝানো হয়েছিল কি, মানে শক্তির প্রতীক এক কথায়, ঠিক আছে। এখানে এই কিছু জিনিস, এবং পদ্ম পাতা আঁকা ছিল ওখানে, এই স্তম্ভের ভিতরে পদ্ম পাতা আঁকা ছিল। ষাঁড় আর সিংহ কিসের প্রতীক, এই দুইটা আমার একটু বলেন। ষাঁড় হলো উর্বরতার প্রতীক, মূলত জমি চাষ করে না, উর্বরতার প্রতীক। আর সিংহ হলো, এটা হলো শক্তির প্রতীক। আর ঘোড়া হলো সন্ন্যাস যাত্রার প্রতীক। এই যে বললাম যে বুদ্ধ ওই ঘোড়ায় করেই ফেরেই প্রথমে বাড়ি থেকে বের হয়েছিল। আর হাতি হলো উত্তর দিকের প্রতীক। মূলত এই প্রতীকী অর্থেই মূলত এই ব্যবহার করা হয়েছিল এই স্তম্ভগুলো। মূলত এখানে বিভিন্ন রকমের শ্লোক লেখা লেখা উত্তর দিক থাকতো, যেটার বলতে মধ্যে স্যার, মধ্যে উত্তর দিক বলতে কি গল্পকারের বোঝাইছে? ক্ষেত্রে ব্যবহার হতো। হ্যাঁ, স্যার উত্তর দিক বলতে কি? উত্তর দিকের প্রতীক মানে উত্তর অংশে, ঠিক আছে। উত্তর অংশের বিভিন্ন জিনিসের প্রতীক এই অর্থে ব্যবহার করা হয়েছে। উত্তর দিকের প্রতীক মানে ওই দিকে যত শক্তি বা যত অংশ, এগুলোকে বোঝানো হয়েছে। এখানে উত্তর নিয়ে আরো কিছু আছে, আসলে এটা কোন উত্তর সেটা আসলে আমি নিজেও বুঝতে পারিনি। আমি কয়েক জায়গায় খোঁজার চেষ্টা করেছি আমি এই প্রশ্নটা, কিন্তু আমি নিজেও বুঝতে পারলাম না যে উত্তর দিক বলতে আসলে কি বোঝানো হয়েছে, যে এটা কি কোনো উত্তর দিকের অংশ, নাকি হলো উত্তরের কোনো আহ, ঘটনার উপরে প্রভাব ফেলছে এটা। আচ্ছা, বাকিগুলো দেখে নেবেন। ওই বাকিগুলো দেখে নেবেন বলতে কি, এইগুলো সবই একই রকমের, অধিকাংশ সবই এই যে সোনার বিলে পাথরে নির্মাণ করা হয়েছে, কোনটা 22 ফুট, কোনটা 32 ফুট। এই যে আমি যেগুলো বললাম, যেগুলো বললাম এগুলো অশোক স্তম্ভ, লাড়িয়া নন্দগড় স্তম্ভ, পাটলিপুত্র স্তম্ভ, বিন্দু স্তম্ভ। মূলত এই স্তম্ভগুলো পরে আর বলে কি, যে এই স্তম্ভ যদি বললে বেশিরভাগ সময় আসে অশোক স্তম্ভ।
তো অশোক স্তম্ভের বর্ণনা দাও, তাহলে অশোক স্তম্ভ বা শুধু দেয়া থাকে অশোক স্তম্ভ, তাহলে অশোক স্তম্ভে তাহলে আমি এগুলো কিন্তু লিখতে পারবো যে এখানে এরকম মূলত এটা ধর্মপ্রচারের ক্ষেত্রে ব্যবহার করা হতো, এখানে মানুষ বিশ্রাম নিত। এই স্তম্ভটা অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছিল, এটা ইট বা পাথর দিয়ে তৈরি করা, ইট দিয়ে তৈরি করা হয়েছিল, মূলত পোড়ামাটি দিয়ে, পোড়ামাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল। মূলত এখানে বিভিন্ন পদ্ম পাতা সহ বিভিন্ন পশু পাখির ভাস্কর্য বা চিত্রকার খোদাই করে তৈরি করা হয়েছিল। এবং এখানে বিভিন্ন ছোট ছোট শ্লোক, বৌদ্ধ ধর্মের বিভিন্ন শ্লোক এখানে মূলত খোদাই করে লেখা হয়েছিল, যাতে এখান থেকে ধর্ম প্রচার করা যায়। ঠিক আছে, মানুষ যাতে এখান থেকে উপকৃত হয়, সেটারই একটা ব্যাপার। আর লাস্ট সেটা মনে আছে তো, পাথর কাটা নির্মিত গুহা, এটা একটা আলাদা কিন্তু, স্তূপ স্তম্ভ আর পাথর কাটা নির্মিত গুহা। আমরা তো গুহা বলতে বুঝি যে সুড়ঙ্গ একটা জায়গা, মূলত ওরা নিজেরা এক ধরনের গুহা তৈরি করতো, সেটা একটা মানে সেটা একটা স্থাপত্যের অংশ হিসেবে আমরা দেখতে পাই। ঠিক আছে, পাথর কাটা নির্মিত গুহা মনে আছে তো? পাথর কাটা নির্মিত গুহা, মূলত এটা হলো দুইটা অংশ, পাথর কাটা নির্মিত গুহা আর একটা হলো সুদামা গুহা। মানে এটা এই মূলত এই স্থাপত্যগুলো তৈরি করেছিল গুহার আকৃতি। ঠিক আছে, এটা মূলত এক ধরনের ব্যারেলের মতো ছিল। ঠিক আছে, এরকম ব্যারেলের মতো। ঠিক আছে, এর ভেতর দিয়ে এরকম যাওয়া যেত, এটা কাঠ দিয়ে তৈরি করা ছিল, একদম ফুল কাঠ দিয়ে। ঠিক আছে, এরকম এর ভিতরের অংশ ছিল, ঠিক আছে, কাঠ দিয়ে সজ্জিত। ঠিক আছে, এই গুহাগুলো, তাই বলছি যে ব্যারেলের আকৃতি। আর এটাও মূলত সমৃদ্ধ করে এর ভেতরটা প্রচুর সুন্দর করে সাজানো হতো, মানে এটা গুহার আকৃতি তৈরি করেছিল এক ধরনের, হয়তো যে বিশ্রামাগার বা এক ধরনের, মানে এটা পাওয়া গেছে দুইটা, একদিনে হলো পাথর কাটা নির্মিত গুহা পাওয়া গেছে, সুতমা গুহা পাওয়া গেছে। ঠিক আছে, মূলত এর ভিতরে বিভিন্ন জিনিস এগুলো, সুদামা গুহার একটা নামও আছে, এই সুদামা গুহার নাম হলো ঋষি গুহা। মূলত মানুষ ধ্যানের জন্য এইসব জায়গাগুলো ব্যবহার করতে হতো। ঠিক আছে, যে সে জায়গায় বসে ধ্যান করবে, একটা নিরিবিলি পরিবেশ, এরকম একটা কিছু। ঠিক আছে, এই সুদামা গুহার আর একটা নাম হলো লোমশ ঋষি গুহা। ঋষি গুহা, এখন যদি বলি ঋষি গুহা কেন, মূলত ওখানে মূলত ঋষিরা ধ্যান করার জন্য মূলত এই গুহাগুলো একটা নিরিবিলি পরিবেশ দেওয়ার জন্য মূলত এগুলো ব্যবহার করা হয়েছিল। এইগুলো ভাস্কর্য। এখন এই স্থাপত্য, এখন চিত্রকলার অংশটুকু কিন্তু বলিনি, হালকা করে চিত্রকলার অংশগুলো বলেই শেষ হয়ে যাবে। মূলত ওই সময় তেমন কোনো চিত্রকর্ম তেমন পাওয়া যায়নি, তেমন একটা পাওয়া যায়নি, তবে কিছুটা গুহা চিত্রের আকৃতির পাওয়া যায়। মধ্যযুগে তেমন কোনো চিত্র ভাব করা যায়, তবে কি একটা জিনিস জানা যায় চিত্রকর্মের ক্ষেত্রে, একটা জিনিস জানা যায়, তারা অসমৃদ্ধ দেয়ালে, মানে দেয়ালে ভেজা দেয়ালে, যেটা চিত্রকলা, চিত্রকলা, হ্যাঁ, তারা সমৃদ্ধ বা ভেজা দেয়ালে মূলত এক ধরনের চিত্র অঙ্কন করতো। যদিও তারা বিভিন্ন রকমের গাছ ফুল অথবা ইত্যাদি দিয়ে তৈরি করতো, এই চিত্রকর্মগুলো বেশি একটা দিন টেকেনি। ঠিক আছে, এমন কোনো চিত্রকর্মের সন্ধানও খুব একটা পাওয়া যায় না মূলত। তবে আরো কিছু জিনিস বলি, রাজপ্রাসাদ, ধনির গৃহে, মানে বড় বড় জায়গায় কিছু চিত্রকর্ম পাওয়া যেত, তারা দেয়ালে মূলত চিত্র অঙ্কন করতো। যদিও তেমন কোনো চিত্রের সন্ধান পাওয়া যায় না, তবে কি এখানে একটা জিনিস বলি, সেটা হলো আহ একজনের কথা না বললেই নয়। উম, অসিত কুমার হালদার, অসিত কুমার হালদার, অসিত কুমার হালদার, অসিত কুমার হালদার এটা দিয়ে গবেষণা করে একটা চিত্র সম্পর্কে তিনি একটু ধারণা দেন। মূলত এখানে মূলত গায়ক, বাদক এবং শ্রোতা নামে একটি ভাস্কর্য তিনি দেখেন, যেখানে একজন গান গাচ্ছে, সেখানে একজন বাদ্য বাজাচ্ছে, একজন শ্রোতা, মূলত একটি একটি দেয়াল চিত্রের মতো। ঠিক আছে, হুম, তারপরে কিছু প্রাণীর চিত্রও আছে সেখানে, হাতি, মানুষ, শুকরের চিত্রও দেখা যায়। গায়ক, বাদক, শ্রোতা, আর এখানে আছে বিভিন্ন প্রাণী, এই যে বললাম যে শুকর, বুনো শুকর, তারপরে সিংহ, হাতি, এই ধরনের ভাস্কর্য বা এই ভাস্কর্য, এই ধরনের চিত্রকর্মগুলো কিন্তু সেখানে দেখা যায়। ঠিক আছে, আর এই চিত্রকর্মগুলো কিন্তু ধনির গৃহে এবং গুহায় অংশে, এগুলো গুহা বলতে কি ধনির গৃহেই মূলত এই চিত্রকর্মগুলো পাওয়া যায়। কোথায়? সমৃদ্ধ বা অসমৃদ্ধ ভেজা দেয়ালে এই চিত্রগুলো তৈরি করা হতো, একেবারে সাধারণ রং ব্যবহার করে। এই কারণে
তারা এই চিত্রকর্মগুলো অতটা স্থায়ী ছিল না। কেন স্থায়ী ছিল না? মূলত তাদের রং ব্যবহার এবং তাদের এই চিত্রকরের পদ্ধতি, যেমন ভাস্কর্যগুলো এখনো পাওয়া যায় কিন্তু চিত্রকর্মগুলো কিন্তু পাওয়া যায়নি সেই সময়, খুব অল্প পরিমাণ চিত্রকর্মই পাওয়া গেছে। এই, আপনাদের কি কোনো প্রশ্ন আছে বলেন? চিত্রকর্মগুলো শর্ট করে দিলাম, এই তো ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, আরো অত ডিটেলস বলা যেত, একটু তাড়াহুড়া করে বললাম। হুম, আপনারা কি সমস্তটা বুঝতে পেরেছেন তো? জি স্যার, বুঝতে পেরেছি। একটু তাড়াহুড়া হয়ে চিত্রকলা গেছে মনে হচ্ছে নাকি? আপনাদের যদি কোনো স্যার, প্রশ্ন অনেক থাকে তাহলে ভালোভাবে বোঝা গেছে, লং ক্লাস হয়েছে। হ্যাঁ, একটু লং হয়েছে, লাস্টে গুলো আমি একটু তাড়াহুড়া করেছি, অনেকে তো অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ আসলে 40-50 মিনিটের পরে একটা ক্লাস ধৈর্য ধরে থাকা এটা আসলে কঠিন, আর আমাদের এরকম বয়সে, তাই না? তারপরেও আপনারা ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কালকে কিন্তু গুপ্ত যুগ সম্পর্কে আমরা অনেক ভালোভাবে জানবো, এটা জানার পরেই মূলত আমরা ওই যে বিভিন্ন ইজম সম্পর্কে জানবো, ওইটাই কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, এগুলো আমি করাইনি এখনো। ইজম, হ্যাঁ, সুরিয়ালিজম দিয়ে প্রথম শুরু করবো, এটা একটু মানে একটু প্যাসের ক্লাস, যদিও আল্লাহ দিলে আপনাদেরকে সহজভাবেই বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।